হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আশা করি তোমাদের প্রিপারেশন সব ভালো চলছে, হ্যাঁ। এবং আমার ক্লাসের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, শিখতে পারছো এবং অঙ্কগুলোকে খুব সহজে নামাতে পারছো। এইভাবেই ক্লাসগুলো করে যাও, হ্যাঁ। আমি পরপর নিয়ে আসছি, সেভাবে ফলো করে যাও, দেখো অনেক হেল্প হবে। পেড কোর্সে যেগুলো করানো হয় না সেগুলো আমি ফ্রিতে করানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো 2018 সালে যে PIQ সেটাকে আজকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা এগুলো খাতা পেন নিয়ে বসো, করার চেষ্টা করো, অনেক বেনিফিট পাবে এখান থেকে। এই ক্লাসগুলো ফলো করে যাও পরপর, ঠিক আছে। আচ্ছা, চলে যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে। ফার্স্ট কোশ্চেন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এই যে বলেছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই 4টে অপশন দেওয়া আছে 5 অঙ্কের। আচ্ছা, প্রথমে এই যে 315 এটা লিখবো, ঠিক আছে। দেখো এটাকে আমি ফ্যাক্টরাইজেশন করছি, মানে ভাঙছি। 5 6 30, 5 3 15। এটাকে আবার কি লেখা যায়, 5 ইন্টু 7 9 63। তাহলে এটা লিখলাম, হ্যাঁ। দেখো এই 4টে যে সংখ্যা আছে প্রত্যেকটা 5 দ্বারা ডিভিজিবল হতে হবে, 7 দ্বারা ডিভিজিবল হতে হবে এবং 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। কোনো দুটো হলে হবে না, 3টার দ্বারাই ডিভিজিবল হতে হবে, বোঝা গেল। তাহলে আমি সেগুলো ডিভিজিবিলিটি চেক করবো পরপর। তাহলে প্রথমে আমি 5টাকে চেক করছি, ধীরে ধীরে বুঝো, ভালো করে বুঝো। 5টা চেক করছি, দেখা যাচ্ছে সবারই শেষে 5 আছে। তাহলে শেষ সংখ্যা 5 থাকলে কি হয়, সেটা ডিভিজিবল, যাই থাকুক না পৃথিবীতে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে 4টে অপশান এলিমিনেট হচ্ছে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন 7 দেখি। 7 দেখার আগে আমরা 9টাকে একবার দেখে নেবো, হ্যাঁ। একবার 9টার দিকে তাকাবো, যে কত আসছে, দেখো 9টা। তাহলে 9 ডিভিজিবিলিটি রুল কি, 9 ডিভিজিবিলিটি রুল সহজ। 7টা হলে কী হয়, পেয়ার করে করে মাইনাস করতে হবে, ওটা পরে দেখছি। তাহলে 9টাকে দেখি, 9 ডিভিজিবিলিটি রুল কি, 9 যোগফল হতে হতে সেগুলো কাটতে থাকতে হবে। আচ্ছা, অপশান এটা দেখবো। 9 গেল, 9 গেল, 8 আর 7 15 আর 5 20। তাহলে এটা ডিজিটাল সাম 20, আর এদিকে 9 9 গেল, তাহলে 20টা নট ডিভিজিবল হচ্ছে 9। তাহলে এই অপশানটা বাদ হয়ে গেল, ঠিক আছে। এই অপশানটা বাদ হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো, এটা হচ্ছে 9 9 কেটে গেল, আর 5 আর 5 10 আর 18, 8 18। তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, এটা দেখো 9 9 9 গেল 3টে, 8 আর 5 13। তাহলে এটা বাদ, এই অপশানটা বাদ হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটো অপশান আমরা কী করে ফেললাম, এলিমিনেট করে ফেললাম। আচ্ছা, লাস্টেরটা দেখি, 9 9 গেল, 9 9 কেটে যাচ্ছে, 5 আর 3 8 আর 8 16। তাহলে 16টাই যাচ্ছে 9 দিয়ে, না যাচ্ছে না। তাহলে এটা ডিজিটাল সামটা হচ্ছে না 9। তাহলে এটাও বাদ হয়ে গেল, বোঝা গেল, এটাও বাদ। তাহলে অপশান কোনটা, অপশান অ্যান্সার হলো আমাদের অপশান বি। জাস্ট 9এর ডিভিজিবিলিটি রুল চেক করেই দেখা যাবে। আচ্ছা, তাও আমি 7এর ডিভিজিবিলিটি দেখে বলে দিচ্ছি তোমাদেরকে, 7 দিয়ে যাচ্ছে কি না। দেখো 7 থেকে 7 2, 29, 7 4 28 1, 7 2 14 4, 7 6 42, 7 5 35, বোঝা গেল। তাহলে এটা 7 দ্বারা ডিভিজিবল, তাহলে এটা 315 দ্বারা ডিভিজিবল, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ওই যে এটার ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। এটা দেখো আমি পাশে লিখছি, 1/2 ডিভাইড 1/2, এর বলেছে মানে ইন্টু করবো 1/2, ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/2, এর বলেছে, তাহলে ইন্টু হবে। এটা একটা রুল আছে, দেখো তোমরা সব শিখেছো এটা, BODMAS কী বলা হয়, বডমাস বলা হয়, এটাকে বডমাস রুল বলা হয়। বিফোর ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, প্রথমে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী আছে না, ওইগুলোর কাজ আগে করতে হবে। তারপর অফ মানে হচ্ছে এই যে এর লেখা আছে, এর মানে হচ্ছে অফ, ঠিক আছে। এর কাজ আগে করতে হবে, তারপর হবে ডিভিশনের কাজ, তারপর হবে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর হবে অ্যাডিশনের কাজ, তারপর হবে সাবস্ট্রাকশনের কাজ, ঠিক আছে, বোঝা গেল। আর এর আগেও আর একটা বলা হয় ভি, এটা পরে শিখবে। ভি হচ্ছে কিছুই না, ভার মানে হচ্ছে কোনো সংখ্যা মাথায় বার দেওয়া থাকলো, এটাকে বলা হয় ভার। তো সেইটা আগে করে নিতে হয়, ঠিক আছে। এগুলো এখন নেই, এটা দেখে নেবে একবার। তা এটার কাজটাও ওই ব্র্যাকেটের আগে হয়ে যায়, ঠিক আছে। ধরো ব্র্যাকেটের মধ্যে এরকম রইলো 3 - 2 বার, তাহলে বারের কাজটা আগে করে নিতে হবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে 1, ঠিক আছে। তারপরে এই কাজগুলো হতে থাকবে।
তাহলে এই রুলটা এখানে ফলো করব। তাহলে আগে এই যে ডিভাইডের কাজটা করে নিচ্ছি আমরা। দেখো ডিভাইডটা কী হবে, ওটা উল্টে যাবে, তাহলে এটা ইন্টু হয়ে যাবে, ইন্টু 2 না, আগে ডিভাইডের আগে অফের কাজটা করে নেবো, ঠিক আছে, দাঁড়াও আগে অফের কাজটা করে নিচ্ছি আমরা। হ্যাঁ, অফের কাজটা আগে হবে। আচ্ছা, অফের কাজটা আগে করে নিচ্ছি। দেখো তাহলে এটা হাফটা যেমন আছে থাক, টপের হলে কত হচ্ছে, এটা হচ্ছে 1/4 হচ্ছে তো। তাহলে 1/4টা উল্টে গেলে কী হবে, 4 হয়ে যাবে। আর নিচে কত হচ্ছে, হাফ প্লাস 1/4, তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে কত 4 লসাগু হলে 4টা উপরে চলে যাবে, 2 আর 1 3, তাহলে 8/3। তাহলে এটা কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 3, তাহলে 2 পূর্ণ 2 3 হয়ে গেল আমাদের কত অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারা গেল। দেখো এই কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে এলাম আমরা। কি বলছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে এত ইন্টারেস্ট নিলে 2 বছরের জন্য এত টাকা হয়, ঠিক আছে, আরও 5 বছরের জন্য এত টাকা যথাক্রমে সরল সুদ, প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা একসাথে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টটা বলে দিয়েছে, তাহলে 2 বছরে অ্যামাউন্ট কত, দেখো খুব সহজ অঙ্ক, 720। আচ্ছা, আরও 5 বছর মানে টোটাল 2 + 5 মানে হচ্ছে 7 বছরে কত অ্যামাউন্ট, 1020, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা থেকে বিয়োগ দিলে কত হচ্ছে, দেখো 003, এটা হচ্ছে কত বছরের অ্যামাউন্ট, 5 ইয়ার্স অ্যামাউন্ট। বোঝা গেল? 5 বছরের এটা কি অ্যামাউন্ট না, 5 বছরের এটা সুদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 বছরের সুদ কত হবে, 60 টাকা হবে না, বোঝা গেল। আচ্ছা, 2 বছরে কত হবে, 2 বছরের সুদ 120 টাকা, খুব সিম্পল এগুলো, বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে A2 থেকে যদি 2 বছরের অ্যামাউন্ট থেকে যদি 120 টাকা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাবো না, যেটা মূলধন সেটা তো পেয়ে যাব। তাহলে 720 থেকে বিয়োগ দিচ্ছি 120, কত রইল 600, তাহলে প্রিন্সিপাল কত পেয়ে গেলাম 600। তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত, 600 নিচে থাকবে, ওপরে কি থাকবে, 1 বছরের সুদ 60 টাকা, এটাই তো ইন্টারেস্ট, দেয়ারফর 10%, এটা হলো অ্যান্সার। বোঝা গেল? 10% অ্যান্সার অপশন এ, এটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি প্রথমে লিখি 1 থেকে 100-র মধ্যে কি কি আছে, দেখো 4 8 12 এইভাবে চলতে থাকছে। হ্যাঁ, লাস্টে কি আছে 96 100, বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে। 1 থেকে 100-র মধ্যে এইগুলো কি 4 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। এবারে বলছে সংখ্যার, সবাই ভুল এখানে ভুলটা করবে, ঠিক আছে, সংখ্যার মধ্যে 4 অঙ্ক যেগুলো আছে সেগুলোকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখো 4 অঙ্ক যেগুলো আছে সেগুলো লিখছি, মানে একটা ডিজিট হয় একক অথবা দশকের মধ্যে একটা ডিজিট 4 হতে হবে। তাহলে আমি লিখে যাচ্ছি পরপর, দেখে যাও তোমরা। 4 আছে, 8 নিলে হবে না, 12 নিলে হবে না, 14 নিলে হবে না, আর কি আছে 24 আছে এরপরে, ঠিক আছে। এরপরে 28 হবে না, 4 থাকতে হবে, ডিজিটটা 4 থাকতে হবে, তাহলে 28 32 হচ্ছে না, 34 হচ্ছে না। এবারে দেখো 40 থেকে হচ্ছে, 40 আছে, 41 42 44 হবে, 48 হবে, বোঝা যাচ্ছে। 4 একটা ডিজিট থাকতে হবে, ঠিক আছে, এবং 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। 54 হচ্ছে না, 54 হচ্ছে না তো। আচ্ছা, 64 দেখো হচ্ছে, বোঝা যাচ্ছে। 74 হচ্ছে না। আচ্ছা, 84 হচ্ছে। আচ্ছা, আর কিছু হচ্ছে, 94 হচ্ছে না। তাহলে এই কটা থাকবে। তাহলে কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7, টোটাল কটা হচ্ছে, তাহলে 7টা আমাদের হয়ে যাচ্ছে কি সংখ্যা, যেটার মধ্যে একটি অঙ্ক 4 আর সেটি 4 দ্বারা ডিভিজিবল। তাহলে 7 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 2:3, দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে।
যদি সংখ্যা দুটি প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে অনুপাত হবে 3:4। শর্টে করবো এটা, একদম সিম্পল, 2:3 থেকে 3:4। তাহলে বলছে সংখ্যা দুটিতে প্রত্যেকটিতে 8 করে যোগ করছে। দেখো তাহলে এটা থেকে কত বাড়ছে, 2 থেকে বেড়ে 3 হচ্ছে, তাহলে 1 হচ্ছে, 1 বাড়ছে। এটা থেকে কত বাড়ছে, দেখো 1 বাড়ছে। সেই 1-এর ভ্যালুটা কত বলে দিয়েছে, উভয় ক্ষেত্রে 8 যোগ করছে, তাহলে 8, 1-এর ক্ষেত্রে 8 হলে তাহলে এটা প্রথম ভ্যালুটা কত হবে, 3-8 24, আর এটা হবে কত, 8 দুগুণে 16। তাহলে সংখ্যা দুটি হলো 16 আর 24। কোন অপশানটা, অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসে বিক্রয় মূল্যে সমান লাভ করে, শতকরা লাভ করতো। সেই একই অঙ্ক তোমাদের করালাম আগের দিনে। দেখো বিক্রয় মূল্যে সমান লাভ করে, তাহলে প্রফিট হয়েছে, প্রফিট ইজ ইকুয়াল টু কতগুলো, 28টা জিনিস বিক্রি হয়েছে 8, তাহলে সেলিং প্রাইসটা বেশি হবে, 28টা সেলিং প্রাইস মাইনাস 28টাই বিক্রি করেছে, 28টা দানে যেটা কিনেছে। ঠিক আছে, এবারে প্রফিটটা বলছে 4টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4টে সেলিং প্রাইসের সাথে সমান হবে, 28 এসপি মাইনাস 28 সিপি। বোঝা যাচ্ছে তো ক্লাসগুলো? ঠিক আছে, আচ্ছা এটা বিয়োগ করো। তাহলে সিপিটাকে এদিকে নিয়ে আসছি, 28 সিপি সমান হচ্ছে, এটা দিকে গেলে এটা কত হবে, 28 মাইনাস 4 হলে কত হচ্ছে 24 এসপি। তাহলে সিপি এসপি রেশিও বের করে নেবো, এইভাবে আমি তোমাকে আগে শিখিয়েছি ক্লাসে। তাহলে সিপি এসপি রেশিও বের করলে 24/28, এবার কাটাকাটি করবো, 4 6 24, 4 7 28। তাহলে লাভ বের করতে বলেছে, তাহলে কত, 1/6 হবে না, 7 হবে না, 6 হবে, 1/6 ইন্টু 100, এটা যে লাভ। তাহলে কত হলো, 16 পূর্ণ কত হলো, 2/3%। বোঝা গেল? তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও এটা। আচ্ছা দেখে নিয়েছো, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 2টি লোক এবং 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। 4টি লোক এবং 4টি বালক ওই কাজটি 3 দিনে সম্পূর্ণ করে, তাহলে একটি লোক ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করবে। ঠিক আছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটা লিখছি। 2টি লোক, এম ফর ম্যান মানে লোক লিখছি, আর 7টা বালক মানে বি ফর বয়েজ লিখছি। হ্যাঁ, এটাকে টোটাল ওয়ার্কটা বের করতে হবে, 4 দিনে সম্পূর্ণ করছে, এমডিএইচ ফর্মুলা যেটা আগের দিন শিখেছিলাম। আচ্ছা, 4টি লোক প্লাস 4টি বালক 3 দিনে, এটাকে একটু সলভ করতে হবে। তাহলে গুণ করছি, 8m প্লাস 28b সমান 12m প্লাস 12b। এবারে এইদিকে ওইদিকে নিয়ে যেতে হবে, তাহলে 4m সমান 16b। তাহলে m/b সমান কত, এগুলোর এফিসিয়েন্সি পেয়ে যাবো। ঠিক আছে, 4/1। বোঝা গেল? তাহলে এম এর এফিসিয়েন্সি কত, ম্যানের এফিসিয়েন্সি 4 এলো এবং বয়েজের এফিসিয়েন্সি 1 এলো। এবারে এই যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণে যে কোনো একটাতে মানটা বসিয়ে দেবো। এটা তো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এটা টোটাল ওয়ার্ক, তাহলে এইটাতে বসিয়ে দিচ্ছি। দেখো টোটাল ওয়ার্কটা কত আসছে, দেখো তো টোটাল ওয়ার্কটা বার করবো। এম এর জায়গায় 4 বসাবো আর বি এর জায়গায় 1 বসাবো। 4 দুগুণে 8 প্লাস 7 ইন্টু 4। ঠিক আছে, এবার যে একটি লোক ওই কাজটি কতদিনে করবে, এটা টোটাল ওয়ার্ক হলো। তাহলে 1 ম্যান ওই কাজটা কতদিন করবে, ম্যানের এফিসিয়েন্সি কত, 4, এখানে আগে বের করেছি। তাহলে 8 প্লাস 7 টোটাল ওয়ার্ক যেটা আছে ডিভাইডেড বাই ম্যানের এফিসিয়েন্সি। দেখো 4টা কেটে যাচ্ছে, তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়, 15 ডেজ, 15 ডেজ অ্যান্সার, অপশন সি। দেখো বোঝা গেল? দেখো বোঝা যাচ্ছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা এত টাকায় এত কেজি বেশি চিনি পান। ঠিক আছে, ক্রয় করতে পারেন যদি প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, রিয়েল প্রাইসটা বের করতে হবে। ঠিক আছে, 20% সমান কি লিখবো, 1/5। এগুলো মুখস্থ করবে। 20% কত, 1/5।
দেখো তাহলে ক্রয় মূল্য হ্রাস পেলো, তাহলে 5 থেকে কমে কত হলো, ক্রয় মূল্য 4 হলো। 5 থেকে কমে কত হলো, 4 হলো। তাহলে কি হবে, এইখানে দেখো একটা জিনিস শিখতে হবে তোমাদেরকে, প্রাইস ইনটু কনজামশন। এইখানে একটা জিনিস শিখতে হবে, একটার ভ্যালু মানে প্রাইসটা যদি কমে যায় তাহলে কনজামশনটা কী হবে, বেড়ে যাবে। আবার এইটা যদি বেড়ে যায় এটা কী হয়ে যাবে, কমে যাবে, তবেই তো কনস্ট্যান্ট থাকবে। ধরো 100টা 50 টাকা পাচ্ছি, তাহলে আমি 2 কেজি পাবো, আর 100 টাকা যেটা 1 কেজি পেতাম, বোঝা যাচ্ছে জিনিসটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে হাফ কমে গেল, ওইদিকে দ্বিগুণ 2 বেশি মানে দ্বিগুণ হয়ে যাবে, বোঝা যাচ্ছে। 100 টাকায় কিনে আনলে সেটা 50 টাকা হচ্ছে, যেহেতু তাহলে 2 কেজি পাচ্ছি। আচ্ছা দেখো তাহলে 5 থেকে কত হলো, 4 হলো। তাহলে এখন কনজামশন কত হচ্ছে, 4, উল্টোটা হয়ে যাবে, তবে তো কনস্ট্যান্ট থাকবে। 4 থেকে 5 সবসময় উল্টো করে দেবে, ঠিক আছে। তাহলে কত বেশি হলো, 1। এখানে 1-এর ভ্যালু বলে দিয়েছে, দেখো 2.5 কেজি। 2.5 কেজি মানে কত, 5-এর 2 কেজি। তাহলে এইগুলো আমার বেরিয়ে যাবে, 4-এর ভ্যালু বেরিয়ে যাবে, 1-এর ভ্যালু যেহেতু বেরিয়ে গেল, তাহলে 4-এর ভ্যালু কত আছে, 4-5 20/2। এটা 5-এর ভ্যালু কত বেরোলো, 25/2, বোঝা গেল। আচ্ছা তাহলে বলছি 60 টাকায় এত কেজি বেশি কিনতো, তাহলে তার প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। তাহলে 60 টাকায় বের করবো, 60 টাকায় যেহেতু কিনছে, তাহলে রিয়েল প্রাইস কত, রিয়েল প্রাইস হবে 160 যেটা আগে কিনতো, ঠিক আছে, 20/2। তাহলে 8 ইন্টু কত হলো, 2 মানে হচ্ছে 16 টাকা, বোঝা গেল। দেখো অপশন এরটা হলো আনসার, ঠিক আছে। আচ্ছা আশা করি বোঝা যাচ্ছে এটা। 160 টাকায় কত পেলাম, 16 কেজি পার চিনি 1 কেজি মূল্যের দাম। আচ্ছা দেখে নাও এটা ভালো করে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সকাল 10টার সময় আর ও এস যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টার দূরত্ব বেগে পরস্পরের দিকে ধাবিত হলো। আচ্ছা যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব এত কিমি হয়, হ্যাঁ, এবং তারা পরস্পরে কত সময় মিলিত হবে, টাইমটা বের করতে হবে। টাইমটা একবার রিলেটিভ স্পিড দিয়ে লিখে দাও, 7.5 ডিভাইডেড বাই দুটোর যোগফল 3 + 4 কত হচ্ছে, 17.5 ডিভাইডেড বাই 7, 7 দুগুণে 14, 3, 7 5 35, এত কী বেরোলো, এটা আওয়ার্স বেরোলো। তাহলে কটার সময় বলছে, 10টার সাথে যোগ করতে হবে, তাহলে 10টার সাথে যোগ করলে কত হচ্ছে, এটা 0.5 মনে হচ্ছে হাফ অ্যান আওয়ার, ঠিক আছে। তাহলে 12টা কতই, 30-এ মিট করবে। কোন অপশানটা আছে দেখো, অপশান বি, বোঝা যাচ্ছে ক্লাস, ভালো লাগছে তো, ঠিক আছে। তারপর নেক্সটটা দেখো, ছাপাখানায় ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা এত ক মানে এই সংখ্যাটা ছাপা হলো, কয়ের মান বের করো, মানে কয়ের ভ্যালুটা বের করতে হবে। এটা একটা ক ডিজিট নাম্বার আছে, একটা হচ্ছে 1 2 3 4, হ্যাঁ মানে 7 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিয়েছে। দেখো দেখো এখানে 7 ডিজিট একটা নাম্বার দিয়ে দিয়েছে, সেটা কয়ের মান বের করতে হবে। দেখো কয়ের মান 4 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 5 হতে পারে। এবারে দেখো একটা জিনিস তোমাদেরকে শেখাবো, ভালো করে মন দাও, কনসেপ্ট শেখাবো। দেখো কি কনসেপ্ট শেখাবো স্যার, দেখো ধামাকা কনসেপ্ট শেখাবো, ধামাকা ধামাকা কনসেপ্ট দেখে নাও। লাস্টের ডিজিটটা কত আছে বলো, 6 টু কটা বের করতে হবে, হ্যাঁ। তাহলে লাস্টের দুটো ডিজিট নেবো আমরা, ভালো করে বুঝো, লাস্টের দুটো ডিজিট নেবো, 2 আর ক। দেখো এবারে ভালো করে মন দিয়ে শুনবে, তোমরা সব 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত সবাই মুখস্থ করেছো, ঠিক আছে। মুখস্থ করেছো, কী মুখস্থ করেছো, বড় স্কোয়ারগুলো, 7 স্কোয়ার কত, 49, 8 স্কোয়ার, এভাবে মুখস্থ করেছো। পৃথিবীতে কনসেপ্টটা হচ্ছে, পৃথিবীতে 1 থেকে 25-এর যে বর্গমূল আছে, এই বর্গ আছে, স্কোয়ারগুলো আছে, সরি, সেটা শেষ দুটো ডিজিট
শেষ দুটো ডিজিট যা থাকবে এই সংখ্যাগুলোর বর্গমূলের মধ্যে, ঠিক আছে। যেমন 25 স্কোয়ার কত, 625, 625 শেষ দুটো ডিজিট কি 25। পৃথিবীর যে কোনো সংখ্যার মানে বর্গ করবে এই দুটো ডিজিট তার ম্যাচ করবেই 1 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে। 1 থেকে 25-এর মধ্যে যাই বর্গমূল আছে তার শেষ দুটো ডিজিট বর্গ আছে, সরি বারবার বর্গমূল বলে ফেলছি, যেটা বর্গ আছে তার শেষ দুটো ডিজিট কী হবে, পৃথিবীর যে কোনো নাম্বারে স্কোয়ার করলে তার শেষ দুটো ডিজিট তার সমান হবে। তাহলে এইখান থেকে আমরা কি লিখবো, মানটা বসাবো, দেখো 4 বসাবো প্রথমে, বসে দেখছি, হ্যাঁ। আচ্ছা 6 বসাচ্ছি, 9 বসাচ্ছি, 5 বসাচ্ছি। তাহলে 25টা হবে, 625 যেহেতু আছে এটা হবে 29টা হবে। এইটা হবে না, দেখো, ঠিক আছে, এটা হবে না, কারণ 26 ডিজিট দুটো কেউরির নেই 1 থেকে 25-এর মধ্যে। এইগুলো একটু নিজেদের বাড়িতে দেখবে, স্কোয়ারগুলো মুখস্থ করবে। আচ্ছা 24 কাউরির মধ্যে আছে কি না, 84 হলে হতো, 24 নেই কো, তাহলে এই অপশান দুটো বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো 729 একটা হয়, হ্যাঁ 529, 625 এগুলো হয়, তাহলে এই দুটো ডিজিট আছে। এবারে আমরা এই দুটো অপশান এলিমিনেট করে দিচ্ছি, তাহলে 4 হবে না, আর কি হবে না, 6 হবে না। আচ্ছা পড়ে রইল দুটো অপশান, এবারে মানটা বসাবো, ঠিক আছে। এখন অঙ্কটা শেষ হয়নি, দেখো এবারে বর্গমূল করছি, এই ভাগ প্রক্রিয়া বর্গমূল তোমরা শিখেছো, হ্যাঁ। তাহলে দুটো করে পেয়ার নিতে হয়, একা পড়ে থেকে যাবে, ঠিক আছে। তাহলে 1 বসালাম, 1, 50 নামলো, 1-এর ডবল 2, আবার 2 দিয়ে গুণ করবো 44, এগুলো শিখেছো তো। 6, আবার কত নামছে 06, 12-এর ডবল 24, তাহলে 24-এ 5 কত বসাবো, দেখো এখানে দেখছি ক্যালকুলেশন করে, যদি 5 বসাই, 5 5 25, 7 হলো 2, 122, 2250 পেরিয়ে যাচ্ছে। তাহলে কত বসাবো, এখানে 2, 3 করলে 3 যদি বসাই, 3 3-কে 9, 3 4-এ 12, হাত থাকলে 300, এটা পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2 বসবে, দেখো 2 বসালাম, এখানেও 2 বসাতে হবে, তাহলে 2 দুগুণে 4, 2 4-এ 8, 2 4-এ 2 দুগুণে 4, ঠিক আছে। 2 দুগুণে 4, 2 4 8, 2 দুগুণে 4, তাহলে এটা কত এলো, বিয়োগ করলে 2 এলো, আবার 2 হাত থাকলে 122। এবারে দেখো 2 আর ক বসছে, এইখানটা খুব ভালো করে বুঝবে, হ্যাঁ। 2 আর ক বসছে, তাহলে কয়ের মানটাই 9 হতে পারে, আবার 5ও হতে পারে। আচ্ছা যদি কয়ের মানটা 9 বসাই, দেখো এখানে আমি পাশে দেখাচ্ছি তোমাদেরকে, 2 4 2, 9 যদি বসি, দেখো কী হবে, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, সংখ্যাটা কোথায় যাচ্ছে দেখো, 9 81 1, হাত থাকলে 8, 9 18, 8 26, হাত থাকলে 2, 4 9 36, 2 38, হাত থাকলে 3, 9 18, 3 21, তাহলে সংখ্যাটা কোথায় যাচ্ছে, এত চলে যাচ্ছে, তাহলে 9 এটা হবে না, অপশান 9টাও বাদ, ঠিক আছে। এটা অপশানের থ্রুতে করতে হবে, এটা 5টা বসিয়ে দেখি হবে কি আদৌ, না আদৌ হবে কি না, তাহলে 5 বসাবো এখানে, আর এখানে 5 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 5 5 25, হাত থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাত থাকলো 1, 5 24, 120, 1 22, হ্যাঁ মিলে যাচ্ছে দেখো, তাহলে এটাও 5 হবে, কয়ের মানটা একমাত্র 5ই হবে, বোঝা গেল। তাহলে এটা স্যাটিসফাই করছে, এই অঙ্কটা একটু কনসেপচুয়াল অঙ্ক, এটা একটু ভালো করে বুঝে করতে হবে, এটা একটু বাড়িতে দেখবে, হ্যাঁ। 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ করবে। আমি আবার সরে যাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। আচ্ছা বোঝা গেল এটা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে।
কিন্তু চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই টাইম পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, ধরি এটি একটি চৌবাচ্চা পাইপ 5 ঘন্টায় পূর্ণ হয়, তার সাথে আবার কি হলো একটা ছিদ্র হয়ে গেল, তাহলে কত হলো 6 ঘন্টা এক্সট্রা টাইম লাগছে, বেশি টাইম লাগবে তো, ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে এলসিএম করবো, এলসিএম কত 30, তাহলে 5 6 30, 6 5 30, তাহলে বি এর ভ্যালু কত হলো, যেহেতু বেরিয়ে যাচ্ছে তাহলে ওইটা থেকে বিয়োগ দিতে হবে, তাহলে বি এর ভ্যালু হলো 5 - 6 -1। বলবে স্যার 1 লিখলেন কেন? 1 লিখছি এই কারণেই, 1টা ইন্ডিকেট করে যে ওটা কাজের থেকে অকাজ বেশি করছে, বোঝা গেল? তার কাজ হচ্ছে, তার উল্টে অকাজটা বেশি হচ্ছে, কারণ সে ভর্তি করছে আবার ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে অকাজটা হচ্ছে, তাহলে সেই জন্যই নেগেটিভে তাকে ডিনোট করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল টার্ম। আচ্ছা তাহলে বলছে ওই ছিদ্র দিয়ে যদি চৌবাচ্চাটি কতক্ষণ খালি হবে, তাহলে চৌবাচ্চাটি যদি পূর্ণ হয় তাহলে পূর্ণ হবে কত 30, টোটাল ফুল আছে 30 লিটার, তাহলে চৌবাচ্চাটি খালি করতে বিয়ের মানে ওই ছিদ্রটা কত সময় নেবে 30, তো এইটা যখন লিখবো তখন আর নেগেটিভটাকে নেবো না। ঠিক আছে, তাহলে 30 কী নেবে আওয়ার্স টাইম নেবে, ওটা সরি আওয়ার্সে ছিল, আমি মিনিট বলে ফেলেছি, আওয়ার্স হবে। হ্যাঁ 30 ঘন্টা, তাহলে এটা 30 ঘন্টা সময় নেবে, বোঝা গেল? এটা আশা করি বোঝা গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। একটি লোক কোনো নদীতে সোজাসুজি পারপেন্ডিকুলারভাবে অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। হ্যাঁ তাহলে স্থির জলে গতিবেগ এক্সের ভ্যালু বলে দিয়েছে, না এক্সের টাইমটা বলে দিয়েছে, সরি এক্সের টাইমটা বলে দিয়েছে 4 মিনিট। ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়, প্রতিকূল মানে আপস্ট্রিমে। ঠিক আছে, আচ্ছা যদি নদীটি এত মিটার চওড়া, ডিস্টেন্সটা বলে দিয়েছে, তবে স্রোতের বেগ কত। ঠিক আছে, তাহলে কি অতিক্রম করতে কত, তাহলে এক্সটা বার করব, এক্সটা কি তার স্থির জলে গতিবেগ, তাহলে এক্সটা কী বেরোবে টোটাল, এটা ডিস্টেন্স বাই টাইম, কত বেরোলো 25 কী বেরোলো মিটার, এখানটা খুব ভালো করে খেয়াল রাখবে, মিটার পার মিনিট, এইখানটা সবাই ভুল করে। দেখো অপশান দেখো মিটার পার ঘন্টায় আছে সব কটাতে, তাহলে মিটার পার মিনিটে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে নিচেতে যেহেতু 60 আছে তাহলে এটাকে 60 দিয়ে কী করতে হবে, আচ্ছা এটা আমি লাস্টে করে নেবো। ঠিক আছে এখন থাক। আচ্ছা ইউটা কত বলেছে দেখো, ইউ মানে হচ্ছে আপস্ট্রিম, আপস্ট্রিম মানে কি যখন স্রোতের প্রতিকূলে, মানে যেদিকে বোট যাচ্ছে তার বিপরীত দিকে, তার মুখের দিকে কি করবে, অপোজিট থেকে আসবে, কি আসবে আপস্ট্রিমের বেগটা যেটা ওয়াই, স্রোতের বেগটা আসবে, তাহলে সেক্ষেত্রে কী হবে 100 বাই কত বলেছে ওখানে 5 মিনিট, তাহলে এটা কত হলো 20 মিটার পার মিনিট, এটা হচ্ছে বেগ। আচ্ছা এবারে বলছে তবে স্রোতের বেগ কত, মানে স্পিড অফ দ্য স্টিম, সেটা আমরা জানি ওয়াই, তাহলে ইউ সমান কি লিখতে পারি, ইউ সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, বোঝা গেল? এক্সটা হচ্ছে বোটের বেগ মাইনাস ওয়াইটা হচ্ছে স্টিমের গতিবেগ, তাহলে ইউ এর জায়গায় বসিয়ে দেবো 20, আচ্ছা এক্সের জায়গায় বসিয়ে দেবো 25 মাইনাস ওয়াই, দেখো ওয়াই সমান কত হলো 5, কিন্তু স্যার অ্যান্সারটা বেরোবে না তো, অ্যান্সার কোনদিন বেরোয় এরকম করে। আচ্ছা দেখো এটাকে মিটার থেকে কী করব, মিটার পার মিনিট আছে ঘন্টায় করব। ঠিক আছে, তাহলে এটাকে ডিভাইডেড বাই নিচেতে কী হবে 1/60 হবে, তাহলে এটা কত অ্যান্সার আসবে, উপরে চলে গেলে 300, এটা হবে কি মিটার পার আওয়ার, বোঝা গেল? তাহলে অপশান সিটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও, আমি সরে যাচ্ছি দেখো। এখানটা বুঝতে পেরেছো তো যে 1/60 করছি কেন, কারণ হচ্ছে নিচেতে ধরো মিনিট দেওয়া আছে, এটা মিনিট থেকে ধরো 5 মিনিট, 5 মিনিট সমান কত ঘন্টা, তাহলে 5/60 লিখবো না, লিখবো তো,
5/60 লিখবো। তাহলে এখানে 1 মিনিট, নিচেতে মিনিট আছে মানে মিটার পার মিনিট আছে, তাহলে সেটাই কি লিখবো 1/60। 1/60টা কী হয়ে যাবে, এটা উপরে এলে কী হয়ে যাবে, 60টা মাল্টিপ্লাই হয়ে যাবে 5-এর সাথে, বোঝা গেল? সেইভাবে এটা লিখেছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে, একটা এল একটা বি, এলটা সবসময় বড় হবে, ক্ষেত্রফল বলে দিয়েছে, আর প্রতি মিটার হিসাবে মাঠের চারিদিকে বেড়া দিতে কত খরচা হবে, খরচাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে 3x আর 4x করলে এটা হচ্ছে 3x আর 4x ধরে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 12x²। ক্ষেত্রফল বলে দিয়েছে দেখো 7,500 টাকা, 500 বর্গমিটার সরি। তাহলে x² সমান কত, 5 × 7 6 × 72, 6 × 72 30, 12 × 2 = 24, 5 × 60, বোঝা গেল? আচ্ছা x সমান কত, তাহলে 25 বেরিয়ে গেল, তাহলে এল আর বি পেয়ে গেলাম। এবারে বলছি মাঠের চারিদিকে বেড়া দিচ্ছি, তাহলে পরিসীমা বের করতে হবে 2 × l + b, এটা পরিসীমা 2.5 টাকা করে খরচা। তাহলে 2 × l + b কত, 4 আর 3 কত, এটা যোগ করলে দেখো এখানে দেখো 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে 7 ইন্টু এই যে এক্সের মানটা বের করবো, এটা বসিয়ে দেবো 25 × 2.5, তাহলে এই 2টার সাথে এটা গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে। আর 7-এর সাথে এটা গুণ করবো, 7 × 5 = 35, 7 থাকলো 3, 7 × 2 = 14 আর 3 = 17। আচ্ছা 5 দিয়ে গুণ করবো, 5 × 5 = 25, হাত থাকলো 2, 5 × 17 = 25 আর 2 = 87। কোনটা অপশন অ্যান্সার, অপশন ডিটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল এটা? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কোনো সম্পত্তির এত অংশের মূল্য, খুব সহজ অঙ্ক, তাহলে সম্পত্তির মূল্য কত, ঠিক আছে, এগুলো পারবে। এত অংশের মূল্য হচ্ছে 14, এইগুলো না পারলে হয় নাকি, এক অংশের মূল্য কত বাই ঐকিক নিয়ম, তাহলে এই দশমিকটা উঠে গেল, এখানে দুটো শূন্য চলে এলো। তাহলে দেখো 36 4 দিয়ে দেখো 140 চলে যাচ্ছে তো, তাহলে অপশান কোনটা অ্যান্সার হয়ে গেল, অপশান সিটা, 4 36 140, ঠিক আছে, কাটাকাটি করে দেখবে, এটা 140, তাহলে 40,000 টাকা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। 12টি পেন্সিলের ক্রয়মূল্য যদি 12টি পেন্সিলের ক্রয়মূল্য যদি বলছে 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে শতকরা লাভ কত, সিপিএসপি রেশিও বের কর নাও, ঠিক আছে, 10/12, কাটাকাটি করো 5/6, তাহলে লাভ কত 1/5, মানে হচ্ছে কত 20%। কোনটা অপশান, কোনটা অ্যান্সার, অপশান এ, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। এটার মান নেই কত, খুব সহজ এটা। দেখো এটাকে প্রথমে, এইটা কিছু নেই মানে 2 আছে এখানে, হ্যাঁ, তার মানে এটা বর্গমূল করতে হবে। প্রথমে বর্গমূল কী করবো, আমরা পেয়ারগুলো কাউন্ট করব, একটা পেয়ার, দুটো পেয়ার, 3টে পেয়ার, তাহলে 3টের আগে দশমিক বসবে, ঠিক আছে। তাহলে একবার লিখছি, এটা কিউবটা রেখে দিলাম, তাহলে 3টে থেকে দশমিক, তাহলে 64 বর্গমূল কত কত হয় সবাই বলো, কত 8। আচ্ছা 3টের আগে দশমিক 0 0, হ্যাঁ দশমিক এলো, ঠিক আছে, তাহলে 0.008, 3টের আগে দশমিক বসে গেল। এবারে এইটার আবার 3টেকে নিয়ে একটাই পেয়ার হচ্ছে, 3টে করে নিয়ে একটা করে পেয়ার করতে হবে, তাহলে একটা আসছে, তাহলে একটার আগে দশমিক বসবে, তাহলে অ্যান্সারটা কত হলো দেখো, 8-এর কিউব রুট করলে কত হচ্ছে 2, তাহলে একটার আগে বলেছে, তাহলে 0.2টা হবে অ্যান্সার। কোথায় আছে কোন অপশানটা, অপশান সি, ঠিক আছে। এটা তাহলে বুঝতে পারলে। আচ্ছা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 45 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2 বলে দিয়েছে, হ্যাঁ, তাহলে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:11 হবে, বোঝা গেল? এইখানে আমরা লিখছি, ঠিক আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার, দেখো মিল্ক হচ্ছে কত 3:2, আর ওয়াটার, মিল্ক আর ওয়াটার এটা আবার মেশানোর পর বলছে 9:11, ঠিক আছে।
তাহলে এইখানে কতটা তোমরা খেয়াল করবে যে কত পরিমাণ জল মেশাচ্ছে, তাহলে শুধু জল মেশাচ্ছে, ঠিক আছে, বাইরে থেকে কোনো দুধ মেশানো হচ্ছে না, ঠিক আছে। তাহলে যেহেতু জল মেশাচ্ছে, তাহলে ওখানে কি করব আমরা, মিল্কের কোয়ান্টিটিটাকে সেম রাখবো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো অনুপাত দেখো, এখানে 3 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দুটো তো সেম না, তাহলে এটাকে সেম করতে হবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব, তবেই তো সেম হবে। দেখো 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 9:11। তাহলে এটা কত হলো, কত জল মেশাচ্ছে, 5। এই 5-এর ভ্যালুটা বের করতে হবে। এইখানে বলে দিয়েছি দেখো 45 লিটার দুধ ও জল আছে, তাহলে এই দুটো সাম কত হচ্ছে, 15। 9 আর 6 যোগ করলে 15 হয়, সেই 15 ভ্যালুটা কত বলে দিয়েছে, 45 লিটার। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 3 লিটার। তাহলে 5-এর ভ্যালু কত হবে, 3 5 15 লিটার। বোঝা গেল? তাহলে কোনটা অপশান সিটা হলো অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে, একবার দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 8 জনের একটি কমিটিতে এত বছরে এবং এত বছর 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হলো, ঠিক আছে। তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, ঠিক আছে। ভালো করে এই কথাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে 2 বছর করে বেড়ে যায় 8 জনের, টোটাল 8 জনের, ঠিক আছে। তাহলে 35 একটা ব্যক্তি আর 45-এর একটা ব্যক্তি চলে গেল, তাহলে টোটাল কতজন, কত বয়স চলে গেল, 35 প্লাস 45, বোঝা গেল, এই বয়সটা চলে যাচ্ছে। তার ফলে একজন মহিলা আসছে, 2 জন মহিলা, 2 উমেন্স, ঠিক আছে, 2 জন মহিলা এন্ট্রি করছে। তার ফলে কি হচ্ছে, 8 জনের গড় বয়স বেড়ে গেল। তাহলে মহিলা দুটোর মোট বয়স বের করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি মহিলা দুটোর মোট বয়স বের করছি। দেখো এটা তো চলে গেল, তাহলে এইটাকেও কভার করবে ওরা, ওদের বয়সটাকে এটা দিয়েও কভার করবে, প্লাস 8 জনের আবার যে কত করে বাড়ছে, এই যে বলে দিয়েছে 2 করে বাড়ছে, তাহলে সেই 8 জনে তাহলে টোটাল 8 × 2 মানে 16, সেটাও এরা 2 না কভার করছে, তবে তো ওভারঅলটা কত বাড়বে, 2 করে বাড়বে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা অ্যাড করে দেবো, তাহলে 87 আর 16 হচ্ছে 96। তাহলে একটা মহিলার বয়স কত হবে, 96/2 মানে হচ্ছে 48 বছর, বোঝা গেল। তাহলে ওই 2 জন মহিলার গড় বয়স কত, ঠিক আছে। একজনের বের করা বা 2 জনের হাফ করে দিয়ে, মানে ওই 48 বছরের 2 না বয়স, গড় বয়স 48 হলে কত হবে, 2 না 96 হবে, ঠিক আছে। তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগ ফলে 3 গুণ। ধরি পিতা ফাদার S1 S2 দুটো পুত্র আছে, ঠিক আছে, তার বয়সের 3 গুণ। আচ্ছা, আবার বলছে 20 বছর পর তার পিতার বয়স পুত্রের 2 পুত্রের বয়সের যোগ ফলে সমান হবে। তাহলে 20 অ্যাড করে দাও, বর্তমান বয়সের সাথে 20 অ্যাড করো, ঠিক আছে। তাহলে এইখানে কত হবে, 1 মিনিট, এটাকে একটু কারেকশন করে দিই। হ্যাঁ, এইখানটা ভালো করে বুঝো। বলছে 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের যোগ ফলের সমান হবে, 2 পুত্রের বয়সের যোগফল, ঠিক আছে। তাহলে 2 পুত্রের বয়স 20 বছর পর কত হবে, S1 প্লাস 20 আর S2 প্লাস 20, বোঝা গেল। এটা বর্তমান বয়স, তাহলে 20 20 করে অ্যাড করছে, তাহলে যোগ ফলের সমান হচ্ছে। তাহলে এটা কত আসছে, S1 প্লাস S2 সমান A প্লাস 40 আসছে, এটা সমান A প্লাস 20 আসছে। এবার এইখান থেকে S1 আর S1 প্লাস S2 ভ্যালুটা বের করতে হবে। তাহলে S1 প্লাস S2 সমান কত, F মাইনাস 20 মাইনাস 40 মানে হচ্ছে 20 মাইনাস 20। তাহলে এই S1 প্লাস S2 মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ভ্যালুটা এটা বসিয়ে দিচ্ছি আমি, দেখো F এর মান পেয়ে যাবো। তাহলে 3 × F মাইনাস 20, তাহলে কত হলো 3F মাইনাস 60। তাহলে 2F সমান কত হলো 60, তাহলে F সমান কত আসছে 30।
তাহলে পিতার বর্তমান বয়স কত হলো? 30 বছর। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে একটা কত ডিজিটের নাম্বার দিয়েছে, 1 2 3 4 5 6 7, 7 ডিজিটের নাম্বার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা লিস্ট নাম্বার বা অ্যাড করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। ওই সেম আগেকার কনসেপ্ট, ঠিক আছে। দেখো এইটা একটু করতে হবে ক্যালকুলেশন। দেখো আগের একটা অঙ্ক করালাম না যে পূর্ণবর্গ, তাহলে কী বলেছিলাম কনসেপ্টে, 1 থেকে 25-এর মধ্যে শেষ দুটো ডিজিট যা থাকবে স্কোয়ারের, তাহলে যে কোনো সংখ্যার স্কোয়ার করলে সেই দুটো ডিজিট থাকবে, ঠিক আছে। দেখো তাহলে এইগুলো শেষ ডিজিট কী আছে? 38 আছে, 85 আছে, 58 আছে, 58 আছে। এইগুলো আমরা একটু লিখব। 38 খুব শর্টে করব, হ্যাঁ, 85, 58, 58। তাহলে এর সাথে কোনটা অ্যাড করব? এই যে 42টা লাস্ট দুটো ডিজিট অ্যাড করব। কত আসছে দেখব, হ্যাঁ, 42, 42, 42, 42। এই ক্ষুদ্রতম সংখ্যা মানে শেষ দুটো ডিজিটটা দেখবো, আমরা চেক করব, শেষ দুটো ডিজিট চেক করতে হচ্ছে। তাহলে এটা 0 এলো, আর এটা কত এলো? অর্থাৎ 1 8। এটা কত আসছে? 7 12 মানে 2, আর এটা হচ্ছে 0 0, এটাও আসবে 0 0, ঠিক আছে, একই হচ্ছে। তাহলে দেখো 80 এরকম কোনো সংখ্যা নেই যে শেষ দুটো ডিজিট 1 থেকে 25-এর মধ্যে শেষ দুটো ডিজিট এরকম বর্গ এরকম নেই। 27ও নেই, কিন্তু 0 0 এই দুটো আছে, ঠিক আছে। তাহলে প্রথম দুটো অপশান বাদ হয়ে গেল, অপশান এ বাদ, অপশান বি বাদ, অ্যান্সারটা হবে অপশান সি আর ডি এর মধ্যে, ঠিক আছে। এবার অপশান ডিটাকে দেখো আমরা অ্যাড করি, হ্যাঁ, নাম্বারটা লিখছি দেখো 281942 আর হচ্ছে 3058। তাহলে এটাকে অ্যাড করি, কত আসছে দেখো, হাত থাকলো 1 0, হাতে 1 1, 12 2, হাত থাকলো 1 2, 28 2 2 100 এরকম এসছে, হ্যাঁ। আচ্ছা এই সংখ্যাটাকে দেখো আমি আবার লিখতে পারি না এরকম, ভালো করে দেখো এখানটা 28221 ইন্টু 100 লেগে যায় তো, এটা লেখা যায়। এবারে দেখো এখানে দুটো প্রোডাক্ট আকারে লিখেছি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 100টা আছে না, এটা কার স্কোয়ার? এটা হচ্ছে 10-এর স্কোয়ার। কিন্তু দেখো এটা তাহলে পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে যে 21টা আছে, 1 থেকে 25-এর মধ্যে এমন কোনো সংখ্যা আছে যার শেষ ডিজিট দুটো 21 হচ্ছে না। তাহলে এই অপশানটা কী হয়ে যাবে? এটা পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে এইটা পূর্ণবর্গ যেহেতু না, এই অপশানটা বাদ, তাহলে অপশান ডিটা বাদ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা? অপশান সি। বোঝা গেল? দেখো অঙ্কটা একবার দেখে নাও, এটা একটু ভালো কনসেপ্টের অঙ্ক আছে। এটাকে একটু অপশানের থ্রু দিয়ে চেক করবো তোমরা, হ্যাঁ, তাহলে অঙ্কটা হয়ে যাবে। একবার দেখে নাও, আমি সরে যাচ্ছি। আচ্ছা এটা দেখে নিয়েছো। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবহু রচনা করা হলো, ঠিক আছে। তাহলে মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হয়ে গেল। তাহলে 31 জন বেশি হয়ে গেল, একটা স্কোয়ারের মধ্যে সাজাচ্ছি। এই একটা স্কোয়ার আঁকছি, দেখো এই স্কোয়ারের মধ্যে আঁকতে, তাহলে এইখানে যে সংখ্যাটা থাকবে এইখানেও সেম থাকবে, এখানেও সেম থাকবে, এখানেও সেম থাকবে, পরপর একটা স্কোয়ারের মধ্যে হয়। কিন্তু বলছে 31টা সৈন্য বেশি হয়ে গেল। তাহলে দেখো এই সংখ্যার থেকে যদি আমি 31 বিয়োগ দিয়ে দিই, তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গটাকে আমরা কি করব? বর্গমূল করলে কি পেয়ে যাব? সামনের সারিতে সৈন্য সংখ্যা কত ছিল, তাহলে আগে বিয়োগ করি। 6 3 5 3 5, 31 বিয়োগ করে দাও, কত আসছে? 4 0 6 3 5। এইটাকে এবারে রুট করো, ঠিক আছে। এটাকে রুট করব, বর্গমূল করা মানে রুট করা। আচ্ছা শেষ দুটো ডিজিট দেখব, শেষ দুটো ডিজিট কী আছে? 4 4 কার বড় করলে স্কোয়ার করলে 4 হয়? 2 আর 8 8 64, 8 হচ্ছে শেষ, হ্যাঁ, ডিজিটটা। আচ্ছা এরপরে যে তিনটে ডিজিট আছে
সেটা দেখব কার স্কোয়ারের কাছাকাছি 625-এর কাছাকাছি আছে দেখো 25 আর একটা 26 এই দুটোর মাঝামাঝি হচ্ছে দেখো ঠিক আছে 26 স্কোয়ার মানে কত 676 আর 25 স্কোয়ার মানে 625 তাহলে এই যে কাছাকাছি যেটা সেটা নেবো মানে লেস দেনটা বসাবো প্রথমে 25 এটা বসাবো এটাও 25 বসাবো ঠিক আছে লেস দেনটা বসাতে হয় কিন্তু এই যেহেতু 25-এর কাছাকাছি আছে তাহলে এইটাকে আমরা নেবো ঠিক আছে এটা হবে এর বর্গমূল তাহলে কোন অপশানটা অ্যান্সার হবে অপশান ডি 252 বোঝা গেল আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক বলছি একটি লোকের বেতন 20% হ্রাস করালো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করালে সে আগের সমান বেতন হবে খুব সহজ 20% মানে কত বলেছি তোমাদেরকে শিখেছি 1/5 তাহলে 5 থেকে কত হলো হ্রাস করা হলো 4-এ তাহলে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি করলে সে আগের বেতনের সমান পাবে তাহলে 4 থেকে 5 হলো তাহলে কত অংশ বৃদ্ধি করলে এটার কত অংশ বৃদ্ধি করলে তাহলে এইটাকে দেখো আমি যদি গুণ করে দিই কত দিয়ে 5/4 দিয়ে ভালো করে বুঝে কেনটা 5/4 দিয়ে যদি গুণ করে দিই এটা 5 চলে আসবে না চলে আসবে তো তাহলে 5 চলে এলো তার মানে আগের সংখ্যাটা চলে এলো তাহলে এটা দিয়ে গুণ করতে হচ্ছে এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর এমএফ বলা হয় এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আচ্ছা এমএফ মানে হচ্ছে ওই কস্ট প্রাইস থেকে যেটা অ্যামাউন্ট হচ্ছে ওইটাকেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করা হচ্ছে আচ্ছা তাহলে কত বেশি হচ্ছে 1/4 বোঝা গেল 1/4টা হচ্ছে পার্সেন্টেজে কত 4 25 সঙ্গে 100 তাহলে 25% কী করা হবে তার কী করা হবে বৃদ্ধি করা হবে বোঝা গেল 5 থেকে কমে 4 হলো তাহলে 4 থেকে আবার 5-এ আসতে গেলে করতে হবে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে 4/5 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কত বাড়ছে 1/4 মানে 4 থেকে বেড়ে 5 হচ্ছে তাহলে 1 বাড়ছে কত 4-এ বাড়ছে তাহলে 25% হলো আমাদের অ্যান্সার এভাবেই করবে আচ্ছা এটা তাহলে বোঝা গেল তোমাদের আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক বলছে দুটি সংখ্যার অনুপাত 6:13 হ্যাঁ এবং তাদের লসাগু বলে দিয়েছে 312 তাহলে সংখ্যা দুটির যোগফল কত তাহলে সংখ্যা দুটি ধরে নিচ্ছি 6x আর 13x তাহলে এদের এলসিএম কত হবে বলো এলসিএম 6 × 13x এটা এলসিএমটা বলে দিয়েছে কত 312 তাহলে x সমান কত 312/6 × 13 তাহলে কাটাকাটি করছি 6 × 5 = 30 6 × 2 = 12 4 × 13 = 52 তাহলে x সমান কত হলো 4 তাহলে সংখ্যা দুটি হলো 6 × 4 একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে 13 × 4 তাহলে যোগফল কত সাম কত এদেরকে যোগ করলে 4 কমন নিলে 6 + 13 4 × 19 তাহলে কত হলো 4 × 19 = 76 অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক দুই ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি/আওয়ার এবং 6 কিমি/আওয়ার বেগে হাঁটছেন তাহলে পিছন থেকে ট্রেন এসে তাদের যথাক্রমে এত সেকেন্ডে কী করলো অতিক্রম করলো তাহলে ট্রেন দুটির বেগ কত তাহলে ট্রেনটির বেগ ধরে নিচ্ছি এস এস ধরে নিচ্ছি আচ্ছা প্রথমে দেখো বসাচ্ছি তাহলে ডিস্টেন্সটা সেম হবে তো ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম তাহলে s1 t1 সমান s2 t2 ডিস্টেন্সটা তো সেম একটা ব্যক্তিকে ক্রস করছে মানে কি সেম ডিস্টেন্স কভার করছে তার ট্রেনটা টোটাল ডিস্টেন্স যেটা আচ্ছা এবারে s1 সমান হবে s1 এর জায়গায় লিখব 3 কিমি বেগে হাঁটছে একজন আচ্ছা তাহলে s - 10 এর গতিবেগটা বেশি হবে 3 লিখব ঠিক আছে এবারে কিমি/আওয়ার বলেছে ঠিক আছে সে যেমন আছে তেমন থাক এটা হচ্ছে 9 s2 জায়গায় কি লিখব s - একই দিকে 6 × 10 এই দুটোকে ক্যালকুলেশন করব দেখো 9s - 27 সমান 10s - 60 এটাকে যদি আমি সেকেন্ডটাকে আওয়ারে করি এই সমীকরণে তাহলে উভয় দিকে ওই 60টা কেটে যাবে তাই আমি আর লিখলাম না ঠিক আছে তাহলে এখানে s সমান কত হলো 60 - 27
33 কিমি পার আওয়ার। এটা কিমি পার আওয়ারই আসবে, কারণ আমি কিমি পার আওয়ারই রেখেছি এটাকে, ঠিক আছে। তাহলে অপশান এরটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, ঠিক আছে। কৌশিকের কাছে 7 পয়সা ভিখারি, তাহলে ভিখারির সংখ্যা ধরে নিচ্ছি এক্স, ভিখারির সংখ্যা কত এক্স ধরে নিচ্ছি। তাহলে 6 পয়সা করে দিলে কত হচ্ছে 6x, ঠিক আছে। তাহলে 6x দেওয়ার পর কৌশিকের কাছে কত রইল 7 পয়সা বেশি, তাহলে 7 যোগ করবো এটা কাছে। তাহলে টোটাল কৌশিকের কাছে টোটাল অ্যামাউন্ট, এটা টোটাল অ্যামাউন্ট কৌশিকের কাছে ছিল। আচ্ছা, যদি 8 পয়সা করে দিত তাহলে 8x দিত, তাহলে কি বলছে 5 পয়সা কম পড়ে যেত, ঠিক আছে। তাহলে 5 বিয়োগ করে দেবো, তাহলে ভিখারির সংখ্যা কত, এটা তো টোটাল অ্যামাউন্ট, এখান থেকে এক্সের মান বার করলে ভিখারির সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এটাকে ওইদিকে নিয়ে গেলে 2x হয়, আর এটা ওইদিকে গেলে 12 হয়, তাহলে x সমান 6 এলো। তাহলে ভিখারির সংখ্যা কত হলো 6 জন, 6টা ভিখারি ছিল, ঠিক আছে। তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু 1/4 অংশ ক্রেতাকে এবং অবশিষ্ট এত অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রি করলেন, এবং তারপরও তার কাছে যদি এতটি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন, ঠিক আছে। তাহলে এই যে বললাম তোমাকে আগে যে এই লাস্ট এই যে নিচেতে যে ডিনোমিনেটরটা থাকবে, হরটা থাকবে, সেটাকে দেখতে হবে কত। তাহলে 4 আর 15 এলসিএম নিতে হবে, কত 4 আর 15 এলসিএম 60। এই 60টা ধরে নিচ্ছি, একটা অ্যাজিউম করে নিচ্ছি তার কাছে টোটাল কমলা লেবু ছিল। এটাকে দুটো ভাগে ভাগ করব। তাহলে একটা বলছে 1/4 অংশ, তাহলে 15, এটা করলে একজনকে দিচ্ছে 15টা। আবার অবশিষ্টের, তাহলে অবশিষ্ট কটা 45টা, 45টার কত 4-এর 15 অংশ অপরকে দিচ্ছে, তাহলে 4-এর 15, তাহলে 3 15 45, 3 4 12, 12টা দিচ্ছে, তাহলে এটা দিয়ে দিচ্ছে। তারপরেও তার কাছে 33টি কমলালেবু থাকবে, তাহলে আবার তার কাছে অবশিষ্ট কথা কত হলো 15 আর 12 কত 27, তাহলে 60 থেকে 27 বিয়োগ দিলে কত থাকে 33, তাহলে 33টা কী রইলো তার কাছে অবশিষ্ট রইলো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এই 33টা অবশিষ্ট রইলো, এই 33টা বলছে কমলালেবু তার কাছে থেকে যায়, এখানেও 33টা বলে দিয়েছে, তাহলে এটার ভ্যালু 33। তাহলে যা বলে দিই তাই, তাহলে আমাদের টোটাল 60টাই ছিল, প্রথম জনকে 15টা দিল, দ্বিতীয় জনকে 12টা দিল, আর অবশিষ্ট থাকলো মিলে গেছে আমাদের ধরার সাথে। তাহলে কি বলছে দ্বিতীয় জন কতগুলি ক্রয় করেছিলেন, তাহলে 12টা হবে আমাদের অ্যান্সার। দ্বিতীয় জন কটি ক্রয় করেছিলেন 12টা। আশা করি বোঝা গেল, কি বুঝতে পারছো তো সব ক্লাসগুলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, নিম্নলিখিত ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমে মানে সাজাও। 5-এর 7, 9-এর 13, 2-এর 3, 8-এর 11। এটা আমি তোমাদেরকে সবসময় বলবো এটার ভ্যালুটা বের করে নেবেন, তাহলে দেখবে পরীক্ষা হলে অনেকটা সুবিধা হবে। এমনি ক্রস মাল্টিপ্লাই করেও করা যায়, ঠিক আছে, ওই নিয়মটা ফলো করতেও পারো, কিন্তু ওটা করলে একটু ক্যালকুলেশনটা বেশি দেরি হবে। আচ্ছা, টাইম লেগে যাবে। এটা দেখো হবে না কেন, সবই হবে। এটা কত, এটা আমি ক্যালকুলেশন করছি, দেখো 5-এর 7 ভ্যালু হচ্ছে 0 পয়েন্ট কত আসছে 7 7 49, 1 7 থেকে 7 মানে এরকম আসছে। আচ্ছা, এটা বার করছি 2 দশমিক স্থান পর্যন্ত দেখবো। 13, 90, 6 13 78, 12, 9 13 117 হলো। আচ্ছা, এইটা উপরে করছি 2-এর 3 মানে হচ্ছে 2 6 18, 2 6 18, ঠিক আছে। এটা দেখো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, তাহলে এটা 0.7 আসছে 70, 10, ওই 0.7 10 11, 11 7 70 আর 10 100, 11 9 99, ঠিক আছে। এটাতে আমি বের করে নিলাম পয়েন্ট দিয়ে। এবারে দেখো বড় কোনটা বলছে অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ড মানে ঊর্ধ্বক্রমে থাকতে হবে, তাহলে প্রথমে ছোটোটা নিতে হবে। ছোটো কোনটা 2/3 অপশান এটাই আছে, একবারে অ্যান্সার চলে এলো নাকি না, দাঁড়া এখানেও আছে অপশানটা, দাঁড়াও দুটো অপশান হচ্ছে। আচ্ছা, 2/3 পর কি আছে 9/13, তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার হবে না, বোঝা গেল।
তাহলে অ্যান্সার হলো কোনটা? অপশান সিটা 9/3। তারপরে হচ্ছে কি 5/7। তারপরে সব থেকে বড় হচ্ছে কোনটা? 8/11। বোঝা গেল? তাহলে এটা আশা করি বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে একটি টাকার ব্যাগে 1 টাকার এবং 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা কয়েন ছিল। এটা আগেই পড়েছি। 1 টাকা 50 পয়সা, একটা অঙ্ক করালাম একটু আগে। 25 পয়সা। আচ্ছা বলো অনুপাতটা কত? 2:3:5। এবার ওর ভ্যালুগুলো বের করবো। 1 টাকার ভ্যালু 1 টাকা, 50 পয়সা ভ্যালু 1/2 টাকা, আচ্ছা 25 পয়সা ভ্যালু 1/4 টাকা। এবারে এটাকে গুণ করব, মূল্যের অনুপাতটা তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, জাস্ট গুণ করে দিও। 2, 3/2, 5/4। এবারে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 4 দুগুণে 8, 6, 5। তাহলে কোনটা হলো অ্যান্সার? অপশান সি একটা। বোঝা গেল? আচ্ছা এটা বোঝা গেল তোমাদের? দেখো নেক্সট কোশ্চেন বলছে 841/225 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, এইখানে একটা কথা ভুল আছে, এটা কোশ্চেনটা এখানটা ভুল এসছে, যে 2025 কথাটা হবে না। ঠিক আছে, তার বদলে মাল্টিপ্লাই কথাটা থাকবে, মানে কত দিয়ে গুণ করলে সেই প্রোডাক্টটা এক হবে। বোঝা গেল? তাহলে এটা বর্গমূল বের করি। তাহলে 841 ডিভাইডেড বাই 2025। তাহলে ওইটার 841 বর্গমূল করলে কত হয়? 29। আর এটার বর্গমূল দেখো কত হচ্ছে? 45। কারণ এই যে 25-এ 5 আসছে, আর এটার একটা নিয়ম হচ্ছে 4×5 = 20, মানে 4-5 গুণ করলে 20 হয়। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা বেরোলো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? তার প্রোডাক্টটা আসবে, তার উল্টো করে দেবো, 45/29 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা গুণ করে দিলে প্রোডাক্টটা কত হয়ে যাবে? 1 চলে আসবে। বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশান সি এরটা। তাহলে ওইটা দিয়ে 45/29 দিয়ে গুণ করলে সেটা কি হয়ে যাবে? গুণফল 1 হবে। আচ্ছা এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। আচ্ছা আজকে আমাদের এইখানেই পর্যন্তই। হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, আমি ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছি। এছাড়া আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা এইভাবে যুক্ত হতে পারো এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো, এবং আপকামিং যে এক্সাম আছে তাতে অনেক তোমাদের হেল্পফুল হবে। আমি আরও ভিডিও আনার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এখানেই থাক আজকে, পরে আবার দেখা হবে। ঠিক আছে।